আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। করিম আর রতন লাশবাহী খাটিয়া নামিয়ে আনছে ভ্যান থেকে। আজকের লাশটা অন্য দিনগুলোর চেয়ে একটু আলাদা। পরনে লাল বেনারসি, হাতে চুড়ি, কিন্তু শরীরটা কাদামাটিতে মাখামাখি। রতন, পায়ের ওই দিকটা ধর, সাবধান, শাড়িতে যেন পা না লাগে। ভাইজান, কলিজাটা কেমন যেন মোচড় দিয়া উঠতাছে। দেখেন, একদম নতুন বউ, হয়তো বাসর ঘরে যাওয়ার কথা আছিল, আর আইলো কি এই গোরস্থানে। হ্যাঁ, কপাল রে রতন, সবই কপাল। কার বাসর কই লেখা আছে কেউ জানে না। এই মাইয়া হয়তো স্বামীর ঘরে যাওয়ার জন্য সাজছিল, কিন্তু মরণ উড়ে টাইনা নিয়ে আসলো মাটির ঘরে। শরীরটা তো একদম ঠান্ডা বরফ, কিন্তু ভাইজান একটা জিনিস দেখছেন? মুখের দিকে তাকান, মানে হইতাছে মাইয়াটা হাসতাছে। মরা মানুষের মুখে এমন হাসি আমি কোনোদিনও দেখি নাই। চুপ থাক রতন, লাশের হাসি কান্দন নিয়ে কথা কইতে নাই, তাড়াতাড়ি কাম সারতে হইব। আকাশটা তেমন ভালো না, ঝড় নামবো মনে হইতেছে। ইনি হচ্ছেন করিম শেখ। লাশের সাথে তার কারবার বহু বছরের, কিন্তু আজকের লাশটা তাকেও ভাবিয়ে তুলেছে। সাধারণত বেওয়ারিশ লাশগুলো ছেঁড়া খরা কাপড়ে আসে, কিন্তু এই লাশটি যেন কোনো বিয়ের আসর থেকে সোজা উঠে এসেছে। পুলিশ জানিয়েছে রেল লাইনের পাশের ঝোপে লাশটি পাওয়া গেছে, কিন্তু শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে। জব্বার আলী দূর থেকে হ্যারিকেনের আলো জ্বালিয়ে এগিয়ে আসছেন। বাতাসের ঝাপটায় হ্যারিকেনের আলো নিভু নিভু। ও করিম, মাটি করা হইছে, মেঘ তো ডাকতাছে, বেশিক্ষণ রাখা যাইব না কিন্তু। জব্বার ভাই, মাটি তো দুপুরের দিকেই আলগা কই রাখছিলাম, এখন শুধু মাত মতো সরাইলেই হইব। কিন্তু একটা সমস্যা হইছে। কি সমস্যা? লাশের পরিচয় তো কিছু পাওয়া গেল না। পুলিশ কইল বেওয়ারিশ, কিন্তু এই বেনারসি শাড়ি, এই গয়না, এইগুলা দেখা তো মনে হয় না এটা সাধারণ ঘরের মাইয়া। কেউ নিশ্চয়ই ওরে খুঁজতাছে। খুঁজলে খুঁজুক, আমাগো কাম দাফন করা, পরিচয় বাইর করা না। লাশের গায়ের গয়না যা আছে সব পুলিশ ফর্দ কইরা নিয়ে গেছে। শুধু নাকের এই নলুকটা খোলা যায় নাই বইলে রাইখা দিছে। নোলক? ভাইজান, খেয়াল করছেন লাশের নোলকটা জল জল করতেছে। হ্যারিকেনের আলো না পড়লেও মনে হয় ওইটা থেকে আলো বাইর হইতাছে। আহ রতন, তুই বেশি কথা কস। দল লাশটা কবরে নামাই। তারা তিনজন ধরাধরি করে লাশটি কবরের দিকে নিয়ে গেল। যেই মুহূর্তে তারা লাশটি কবরের মাটিতে শুইয়ে দিল, ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে একটা বাজ পড়ল। গোরস্থানের বড় শিমুল গাছটার ওপর দিয়ে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। পরিবেশটা আচমকা থমথমে হয়ে গেল। মনে হচ্ছে বাতাসের শব্দে কেউ একজন ফিসফিস করে কিছু বলছে। ভাইজান, শুনলেন? হ্যাঁ, কি শুনবো? কেউ একজন কানের কাছে ফিসফিস কইরা কইল, আমার নোলকটা খুলিস না, আমার নোলকটা খুলিস না। দূর গাদা, বাতাসের শব্দ। আরে মনের ভুল, মাটি দে। রতন মাটি দিতে শুরু করল, কিন্তু তার হাত কাঁপছে। কবরে মাটি ফেলার সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। কবরের ভেতর থেকে সুগন্ধ বের হতে শুরু করল, কাঁচা বেলি ফুল আর চন্দন কাঠের গন্ধ। সুবাহান আল্লাহ, কবরে মরা মানুষ রাইকা মাটি দিতাছি, আর গন্ধ বাইর হইতাছে আতর গোলাপের মতো। করিম, এই লাশটা তো সাধারণ লাশ না। জম্পার ভাই, আমারও তাই মনে হইতাছে। গত 15 বছরে কত পচাগোলা লাশের গন্ধ পাইছি, কিন্তু এমন সুবাস তো
কোনো দিনও পাই নাই। ঘটনাটা তো সুবিধার না। চলেন তাড়াতাড়ি দোয়া বইরা বিদায় হই। ভাইজান, আমার এ রাইকা আপনারা যায়েন না। কেন, কি হইছে আবার? আমার মনে হইতাছে লাল শাড়ি পরা ওই মাইয়াটা আমাকে পিছে পিছে গেট পর্যন্ত আইছে। আমি নূপুরের শব্দ পাইতাছি, জুমজুম শব্দ। রতন, তুই আজাইরে ভয় পাইতেছস। পিছে তাকাবি না, সোজা চল। তারা গোরস্থান থেকে বেরিয়ে যে যার মতো বাড়ির পথ ধরল। করিম রতনকে সাহস দিয়ে বিদায় দিল, কিন্তু তার বুকের ভেতরটাও টিপ টিপ করছে। সে যখন তার বাড়ির উঠানে পা দিল তখন রাত গভীর, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। না, রতনটা আসলেই ভীতু। যত সব আজে বাজে চিন্তা মাথায় ঢুকায়। এই রতনের লগে থাকতে থাকতে এখন আমার মাথাতেও আজে বাজে চিন্তা ঘুরপাক খায়। করিম বারান্দায় উঠে গামছা দিয়ে গা মুছতে যাবে, এমন সময় তার নজরে পড়ল বারান্দার মেঝেতে কাদা মাখানো পায়ের ছাপ। ছোট ছোট পায়ের ছাপ, যেন কোনো মেয়ে মানুষ খালি পায়ে হেঁটে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই কাদার দাগ আইল কই থেকে? বাড়িতে তো আমি একাই থাকি। করিম হ্যারিকেনটা নিচু করে ভালো করে দেখার চেষ্টা করল। ছাপগুলো তার শোবার ঘরের দরজা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। করিমের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে বুকে সাহস জোগাড় করে ঘরের দরজাটা খুলল। দরজা খুলতেই ঘরের ভেতর থেকে সেই পরিচিত গন্ধটা ভেসে এলো, বেলি ফুল আর চন্দনের গন্ধ, যা একটু আগে সে কবরে পেয়েছিল। কে ওইখানে? কোনো উত্তর নেই, শুধু জানালার কাপড়টা বাতাসের ঝাপটায় একটু দুলছে। কে ওইখানে? সামনে আসেন। হঠাৎ প্রচণ্ড একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোর ঝলকানিতে করিম দেখল তার বিছানার এক কোণায় কেউ একজন বসে আছে। পরনে তার লাল বেনারসি, মুখটা ঘোমটায় ঢাকা। করিম কিছু বুঝে ওঠার আগেই ঘোমটা পরা ছায়ামূর্তিটি হাত বাড়িয়ে তার দিকে কিছু একটা এগিয়ে দিল। করিম ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মেঝের সাথে আটকে গেছে। সেই স্পষ্ট দেখল ছায়ামূর্তির হাতে চকচক করছে সোনার সেই নোলকটা, যেটা লাশের নাকে ছিল। এইটা রাখো, আমার জামাইরে দিবা, ও আসবো, ওরে দিবা। কে আপনি? আপনি কি চান? করিমের চিৎকারে ঘরের হ্যারিকেনটা নিভে গেল। সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। পরদিন সকালে পাখির ডাকে করিমের জ্ঞান ফিরল। সে দেখল সে ঘরের মেঝেতেই পড়ে আছে, কিন্তু উঠতে গিয়েই তার হাত কিছু একটার সাথে লাগলো। সে চমকে উঠে দেখল তার হাতের মুঠোর ভেতর সেই সোনার নোলকটা ধরা, আর নোলকের সাথে পেঁচানো আছে এক টুকরো কাগজ। ইয়া আল্লাহ, এইটা তো সেই লাশের নোলক। এইটা আমার ঘরে আইলো কেমনে? আর এই কাগজটাই বা কি? করিম কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল। বৃষ্টির পানিতে লেখা কিছুটা ঝাপসা হয়ে গেছে, তবু পড়া যাচ্ছে। ওগো, আমি স্টেশনে বইসা আছি, তুমি আইবা কইছিলা, লাল শাড়ি পইরা আইছে, তুমি না আইলে আমি যামো না, রাত 12টার ট্রেনে আমি আসতাছি। তার মানে মাইয়াটার নাম কাজল, স্টেশনে বসে আসিল। কিন্তু ওরে খুন করল কে? আর ওর জামাই এবা কেটা? ও কি টাইলে এখন ওর জামাই রে খোঁজ করতাছে? এই নোলক আমার কাছে কেন দিয়া গেল? করিম বুঝল এই নোলক সাধারণ কোনো গয়না নয়, এটি একটি চাবি, যা হয়তো কোনো বড় রহস্যের দরজা খুলে দেবে। করিম তখনই সিদ্ধান্ত নিল সে জব্বার ভাই আর রতনকে খবর দেবে। লাশের আত্মা শান্তি পাচ্ছে না,
তার প্রেমিকের কাছে এই শেষ স্মৃতিটুকু পৌঁছে দিতে চায় সে। জব্বার ভাই, এই নোলক সাধারণ কোনো গয়না না, এইটা একটা আমানত, কাজলের আমানত। ও কবরে শান্তি পাইতেছে না, কারণ ও ভাবতাছে ওর স্বামী বা প্রেমিক ওরে ঠকাইছে, অথবা ও তার এই শেষ চিহ্নটা দিয়া যাইতে পারে নাই। সিরকুটে তো স্টেশনের কথা লেখা, আর ট্রেনের সময় রাইট 12টা। আমার মনে হয় আমার গোয়াইজ রাইতে স্টেশনে যাওয়ান দরকার। কন কি জব্বার ভাই, আবার রাইতে বাইর হইবেন? আর ওই স্টেশনে, ওইখানে তো শুনছি ছিনতাইকারী আর নেশাখোরদের আড্ডা। ডরাইলে চলব না রতন, লাশের আত্মা যদি অতৃপ্ত থাকে তাইলে গোরস্থানে শান্তি থাকবো না। আর আমার মনে হইতাছে ওই পোলাটা এখনো স্টেশনে ঘুরঘুর করতেছে। ভালোবাসার মানুষ হারাইলে মানুষ পাগল হইয়া যায় রে, জায়গা ছাড়তে চায় না। সিদ্ধান্ত পাকা হলো। এশার নামাজের পর করিম, রতন আর জব্বার আলী স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনটা খুব ছোট, সারাদিনে গুটি কয়েক ট্রেন থামে। রাত বাড়ার সাথে সাথে স্টেশনটা যেন ভুতুড়ে হয়ে ওঠে। স্টেশনের প্ল্যাটফর্মে টিমটিমে আলো জ্বলছে, যাত্রী নেই বললেই চলে। প্ল্যাটফর্মের শেষ মাথায় একটা বেঞ্চে একজন যুবক বসে আছে। তার জামা কাপড় ধুলো মলিন, চুল উস্কো খুস্কো। সে একদৃষ্টে রেল লাইনের দিকে তাকিয়ে আছে। রতন, ওই দেখ, ওই পোলাডা, আমার মনে হইতাছে এইটাই সেই লোক। চলো আগে যাই, সাবধানে কথা কইবা কিন্তু। তারা তিনজন ধীরে ধীরে যুবকটির কাছে এগিয়ে গেল। যুবকটির বয়স 25 কি 26 বছর হবে। তার হাতে একটা লাল রঙের বেনারসি শাড়ির টুকরো ধরা। ভাই, একটু কথা কোন যাইব? আপনি কি কাজলের লাইগে অপেক্ষা করতেছেন? কাজল নামটা শোনা মাত্রই যুবকটি যেন বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠল। সেই করিমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। তার কোটরগত চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি আপনি কাজলের নাম জানলেন কেমনে? ও কই? ও তো কাইল দায়িত্বে এই হানিয়া ছিল। আমি আসতে দেরি কইরা ফালাইছি। ওরে কইছিলাম পলাশ আসবই, এই পলাশ আসবই। ও কই এখন? তোমার নাম কি পলাশ? হ, আমি পলাশ। কাজল কই ভাই? ও কি আমার উপর রাগ কইরা চইলা গেছে? ভাই, মন শক্ত করো ভাই, কাজল আর ফিরব না। ওরে কাইল রাইতে আমরা দাফন করছি। না, মিথ্যা কথা, এইটা হইতে পারে না। কাজল মরতে পারে না। ও আমার লাইগা বেনারসি পইরা ছিল, ওরে আমি কথা দিছিলাম। পলাশের আর্তনাদে স্টেশনের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। করিম তার পকেট থেকে সেই কাগজের মোড়কটা বের করল। তার ভেতর থেকে বের করে আনলো সেই সোনার নোলকটা। এই যে এইটা দেখো, এইটা কি কাজলের? হ্যাঁ, এইটা তো আমি ওরে বিয়ার শাড়ি কেনার সময় দিছিলাম। ও কইছিল মরণের আগ পর্যন্ত এই নোলক ও খুলবো না। ও কথা রাখছে ভাই, মরণের পরেও এই নোলক ও তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা কইরে দিছে। গত রাইতে ও আমারে দেখা দিছিল। ও চায় এইটা তোমার কাছেই থাকুক। করিম পলাশকে ঘটনাটা খুলে বলল। কিভাবে লাশ পাওয়া গেছে, কিভাবে অদ্ভুত সব ঘটনা ঘটেছে, সব শুনে পলাশ কান্নায় ভেঙে পড়ল। জানা গেল তাদের পালিয়ে বিয়ে করার কথা ছিল, কিন্তু পথে পলাশকে কাজলের বাড়ির লোকজন আটকে রেখে মারধর করে। সে যখন ছাড়া পেয়ে স্টেশনে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সম্ভবত একা পেয়ে ছিনতাইকারীরা কাজলের ওপর হামলা করেছিল, অথবা সে ভয়ে রেল লাইন ধরে পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল। ভাই, আমারে একবার ওর কবরের কাছে নিয়ে যাইবেন।
আমি ওরে শেষবারের মতো একটু দেখতে যাই। না না, অন্তত মাপ চাইতে যাই। আমি আমি ওরে রক্ষা করতে পারি নাই। কাজল রে, আমারে মাফ কইরা দিস। আমি আমি আসছিলাম রে পাগলি, আমি আসছিলাম। এই দেখ তোর নলক আমি বুকে রেখে দিলাম। জনমে জনমে এই নলক আমার কাছেই থাকবো। হঠাৎ করেই বাতাসের গতিপথ বদলে গেল। গোরস্থানে সেই শিমুল গাছ থেকে ঝরঝর করে এক গাদা ফুল ঝরে পড়ল কবরের ওপর। সেই পরিচিত বেলি ফুল আর চন্দনের সুবাস আবার ফিরে এলো। তবে এবার গন্ধটা তীব্র নয়, খুব শান্ত ও মিষ্টি। মনে হলো কেউ যেন অদৃশ্য হাত বুলিয়ে দিল পলাশের মাথায়। ভাইজান, দেখছেন কবরের মাটিটা কেমন চকচক করতেছে চাঁদের আলোয়? মনে হইতাছে মাইয়াটা শান্ত হইছে। রতন, লাশের আমানত ঠিক জায়গায় পৌঁছাইছে। আত্মা এখন শান্তি পাইছে। চলো করিম, চলো রতন, আমাগো কাজ শেষ। ওরা দুইজনে কিছুক্ষণ কথা বলো, জীবিত আর মৃতের কথার মাঝে থাকতে নাই। তারা তিনজন ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল একটি তাজা কবর, একজন প্রেমিক আর একটি সোনার নৌলোক। করিম শেখ আকাশের দিকে তাকালো। আজকের আকাশটা অনেক পরিষ্কার। তার মনে হলো নক্ষত্রগুলো যেন কাজলের নাকের নোলকের মতোই জ্বলজ্বল করছে। জীবন বড়ই আজব। কেউ নোলক পইরা বাসর ঘরে যায়, আর কেউ সেই নোলক নিয়ে কবরে যায়। কিন্তু ভালোবাসা ময়রা অবাইসা থাকে।